হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা হাজির হলাম উইলিয়াম ব্লেকের দারুণ একটি কবিতা থেকে আলোচনা করার জন্য। কবিতার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স। উইলিয়াম ব্লেক হচ্ছেন রোমান্টিক যুগের একটু আগের একজন কবি। তো তার কবিতাগুলো আসলে অসাধারণ। আমরা যখন ডিটেল পড়তে যাব তখন আমাদের খুবই ভালো লাগবে আশা করি। তো চলুন আমরা প্রথমে উইলিয়াম ব্লেকের জীবনী একটু জেনে আসি। William Blake was born on 28 November 1757. আসলে তিনি 1757 সালের 28 নভেম্বর জন্মগ্রহণ করেন। He was a pioneer of romantic era. তিনি রোমান্টিক যে যুগটা সেই যুগের একজন পথপ্রদর্শক ছিলেন, মানে তার সময়ের পর থেকে আসলে রোমান্টিক যুগটা শুরু হয়। He was also regarded as a painter. তিনি ছিলেন একজন শিল্পী। তিনি ছবিও আঁকতেন, তিনি কবিতাও লিখতেন। হি ওয়াজ সো রিলিজিয়াস। তিনি ছিলেন খুবই ধর্মবিশ্বাসী, ধর্মভীরু একজন লোক। খ্রিস্টীয় ধর্মবিশ্বাস তার অগাধ বিশ্বাস ছিল এবং তার সেই বিশ্বাস থেকে তিনি তার প্রত্যেকটা কবিতা রচনা করেছেন এবং তার প্রত্যেকটা কবিতা ছোট, কিন্তু এর মিনিং খুব গভীর। আমরা যদি পড়তে যাই তাহলে আমরা বুঝতে পারবো। Died on 1827. তিনি মারা যান 1827 সালে। তো এই হচ্ছে তার সংক্ষিপ্ত একটা জীবনী। চলুন আমরা কবিতায় চলে যাই। এখানে লেখা আছে পাইপিং ডাউন দ্য ভ্যালিস ওয়াইল্ড। এখানে বলা হচ্ছে পাইপ, বাঁশি বাজানো। পাইপিং ডাউন দ্য ভ্যালি, ভ্যালি হচ্ছে উপত্যকা, আর ওয়াইল্ড হচ্ছে জঙ্গলের মধ্যে যে একটা উপত্যকা আছে, সেই উপত্যকার নিচে বাঁশি বাজাতে বাজাতে। এখানে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, হাতে বাঁশি রয়েছে। তো এটা একটা উপত্যকা বলা যায়, এটা ওয়াইল্ড বা জঙ্গল বলা হচ্ছে, যে এখানে সে বাঁশি হাতে দাঁড়িয়ে রয়েছে। এরপরের লাইনটা হচ্ছে পাইপিং সংস অফ প্লিজেন্টলি। এখানে পাইপিং মানে হচ্ছে সে বাঁশি বাজাচ্ছে, সংস মানে বিভিন্ন গানের যে সুর আছে সেটা সে বাঁশির মাধ্যমে তুলছে। অফ প্লিজেন্টলি, প্লিজেন্টলি মানে হচ্ছে আনন্দের সাথে, আনন্দ চিত্তে। তাহলে দুইটা লাইন আমরা পড়ে কি বুঝলাম, যে একটা লোক যে ভ্যালিস ওয়াইল্ড বা উপত্যকার, বন্য উপত্যকার নিচে সে বাঁশি বাজাচ্ছে। পাইপিং সংস অফ প্লিজেন্টলি, সে খুবই মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে। অন এ ক্লাউড আই স এ চাইল্ড। এখানে কবি বলছে যে এমন সময় হঠাৎ করে আমি দেখলাম আকাশে একটা বাচ্চা উঠছে, বা দেখলাম আমি আকাশে আর কি। এবার বলছে অ্যান্ড হি লাফিং সেড টু মি, এবং সে আমার দিকে তাকিয়ে হেসে হেসে কিছু বলছিল। তো চারটা লাইন আমরা যদি সামারি করি তাহলে বুঝবো যে কোনো বন্য উপত্যকার নিচে বাঁশি বাজাতে বাজাতে, খুবই আনন্দের সাথে বাঁশি বাজাতে বাজাতে একটা ছেলে, বা এখানে কবি নিজেকে বোঝাচ্ছেন কিংবা অপর কোনো একটা ছেলেকে হয়তো বোঝাতে পারেন। তো এখানে বলা হচ্ছে অন এ ক্লাউড আই স এ চাইল্ড, যে আমি হঠাৎ করে মেঘের উপরে বা আকাশের উপরে একটা বাচ্চাকে দেখলাম। অ্যান্ড হি লাফিং সেড টু মি, এবং সে আমাকে দিকে তাকিয়ে হেসে হেসে কিছু বলল। কি বলল পরের প্যারায় আমরা বুঝতে পারবো। পাইপ এ সং অ্যাবাউট আ ল্যাম্প। একটা ভেড়াকে নিয়ে একটা গান গাও। এই যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, এই বাচ্চাটা একে উদ্দেশ্য করে বলছে পাইপ এ সং অ্যাবাউট ল্যাম্প, একটা ভেড়াকে নিয়ে একটা গান গাও। এখন প্রশ্ন থাকতে পারে এই ভেড়াটা কেন? খ্রিস্টীয় ধর্মবিশ্বাসে ভেড়াকে খুবই ইনোসেন্ট একটা প্রাণী হিসেবে দেখানো হয়, রিলিজিয়াস প্রাণী হিসেবে দেখানো হয়। এই ভেড়াটা আসলে জিসাস ক্রাইস্টের খুবই প্রিয় ছিল, এই কারণে, বা আরও তাদের যে ধর্মবিশ্বাস অনুযায়ী ভেড়াকে তারা খুবই স্যাক্রিড মনে করে, খুব পবিত্র মনে করে, সেজন্য। সো আই পাইপড উইথ মেরি চিয়ার। সুতরাং আমি কি করলাম? আমি বাঁশি বাজালাম উইথ মেরি চিয়ার, খুবই আনন্দের সাথে, উৎফুল্ল চিত্তে। মেরি চিয়ার, আমি খুবই আনন্দের সাথে, উৎফুল্ল চিত্তে আমি বাঁশিটা বাজালাম বাচ্চাটার কথা শুনে। পাইপার পাইপ দ্যাট সং এগেন। এরপরে বাচ্চাটা আবার বলছে কি, যে পাইপার একটা কাজ করো, তুমি গানটা আবার গাও, তুমি গানটা আবার গাও। সো আই পাইপড, হি ওয়েভ টু হিয়ার। সুতরাং আমি বাঁশিটা বাজালাম এবং সে সুরটা শুনে সে কান্না শুরু করে দিল। ওয়েভড, ওয়েভড মানে হচ্ছে ক্রন্দন করা। তাহলে আমরা বুঝলাম যে লেখক এখানে নিজেকে একজন রাখাল বালক হিসেবে কল্পনা করছে।
তো সে যখন উপত্যকা দিয়ে হাঁটছিল তখন আকাশে একটা বাচ্চা দেখলো, সে বাচ্চাটা তাকে বলল যে হে শেফার্ড বা মেষপালক, তুমি একটা কাজ করো, তুমি একটা ওই ভেড়াকে নিয়ে একটা গান গাও। সুতরাং আমি কি করলাম, খুবই আনন্দের চিত্তে সে গানটা আমি গাইলাম, আমার বাসাতে সুর তুললাম। এরপর শুনে তার ভালো লাগছে, সে আবার বলল যে একটা কাজ করো, তুমি গানটা আবার গাও। সুতরাং আমি কি করলাম, সো আই পাইপড, আমি আবারও গান গাইলাম এবং সে এটা শুনে কান্না শুরু করে দিল। মেইন টেক্সট প্যারা 3, ড্রপ দাই পাইপ দাই হ্যাপি পাইপ। এরপরে বাচ্চাটা কি বলছে, বলছে তোমার যে সুন্দর পাইপটা আছে সেটা তুমি ফেলে দাও। সিং দাই সং অফ হ্যাপি চিয়ার, সিং, এবার তাকে গান গাইতে বলছে যে তুমি যে গানটা এতক্ষণ ধরে তোমার বাসাতে তুলছিলে সেই গানটা এখন তুমি নিজ মুখে গাবা। দাই মানে এখানে ইয়োর। সিং দাই সংস অফ হ্যাপি চিয়ার, তুমি সেই গানটা আনন্দে চিত্তে গাও। সো আই সাং দ্য সেম এগেন, সুতরাং আমি কি করলাম, সেই গানটা আবারও গাইলাম। হোয়াইল হি ওয়েপড উইথ জয় টু হিয়ার, যখন আমি এটা গাইলাম এটা শুনে সে কান্না শুরু করে দিল। তার মানে বাচ্চাটা 2 বার কাঁদলো। প্রথমত যে ভেড়াকে নিয়ে সে একটা গান সুর তুলতে বললো, সে সুরটা শুনে সে কাঁদলো। এরপর সে তাকে বলল যে তোমার গানটা ওভাবে সুর তোলার দরকার নাই, তুমি বাঁশিটা ফেলে দিয়ে গানটা তুমি আবার গাও, নিজেই গাও। যখন সে গাওয়া শুরু করে দিল এটা শুনে বাচ্চাটা আবারও কান্না শুরু করে দিল। নেক্সট মেইন টেক্সট প্যারা 4, 4 নম্বর প্যারায় আমরা দেখতে পাচ্ছি পাইপার সিট দি ডাউন অ্যান্ড রাইট। এরপর বলছে যে পাইপার বাঁশিবাদক, তুমি একটা কাজ করো, তুমি ওখানে বসে যাও এবং সেটা লেখো, তোমার এই গানটা লেখো। ইন এ বুক দ্যাট অল মে রিড, একটা বইয়ে লেখো যেন সবাই সেটা পড়তে পারে। সো হি ভ্যানিস্ট ফ্রম মাই সাইট, সুতরাং সে কি আমার দৃষ্টি থেকে ভ্যানিশ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। সাইট হচ্ছে দৃষ্টি। অ্যান্ড আই প্লাগড এ হলোরিড, এবং আই প্লাগড, প্লাগ মানে হচ্ছে তোলা, কোনো তোলা অর্থে প্লাগ ব্যবহৃত হয়। এ হলো মানে হচ্ছে সংকীর্ণ, রিড, হলোরিড মানে হচ্ছে নল খাগড়ার যেটা বলা হয় রিড, নল খাগড়া একটা আমি কি তুলে নিলাম নল, ওইটা দিয়ে আমি কি করবো, আমি এখন লিখবো। কারণ প্রাচীনকালে তো আর কলম খাতা ছিল না সে সময়, তখন মানুষ নল খাগড়া দিয়ে লেখা করতো বা লিখতো আর কি। তো এই 4টা লাইন আমরা কি বুঝলাম, এখানে বলা হচ্ছে পাইপার সিট দি ডাউন অ্যান্ড রাইট, পাইপার তুমি ওখানে বসো এবং লেখো, একটা বইয়ে লেখো যেন সবাই সেটা পড়তে পারে। সো হি ভ্যানিসড ফ্রম মাই সাইট, সে আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। অ্যান্ড আই প্লাগড এ হলোরিড, এবং আমি একটা নলখাগড়ার যে একটা ফাঁপান একটা আছে ওইটা দিয়ে আমি কি করলাম, ওটা দিয়ে তুলে নিলাম। সো এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে ইন এ বুক দ্যাট অল মে রিড। এখানে এই বাচ্চাটা শেফার্ডকে এই কথাটা কেন বলল যে একটা বইয়ে লেখো যেন সবাই সেটা পড়তে পারে? কারণ আমরা বুঝতে পারছি যে এটা একটা রিলিজিয়াস পোয়েম। এখানে ওই অ্যাঞ্জেলটা বা যে বাচ্চাটা ভাবছে যে সে যে গানটা শুনেছে এটা শুনে তার যে ভালো লাগাটা কাজ করছে, এটা যেন পৃথিবীর সমস্ত মানুষ এটা শুনতে পায়। তারা যদি এই জিনিসটা বুঝতে পারে তাহলে তাদের কত ভালো লাগবে। সেজন্য সে চাচ্ছিল যে একটা বইয়ে এই পাইপারটা বা মেষপালকটা যেন সেটা লিখে। তারপর সে তার দৃষ্টি থেকে ভ্যানিশ হয়ে গেল এবং এই শেফার্ডটা কি করলো, সে একটা নলখাগড়া তুলে নিল। মেইন টেক্সট প্যারা 5, অ্যান্ড আই মেড এ রুরাল পেন। এরপর আমি কি করলাম, একটা গ্রাম্য, রুরাল মানে হচ্ছে গ্রাম্য, একটা কলম বানালাম, বা যে প্রাচীনকালে যে কলমটা লেখা হতো সে কলমটা আমি বানালাম। অ্যান্ড আই স্ট্রেইনড দ্য ওয়াটার ক্লিয়ার অ্যান্ড আই রোট মাই হ্যাপি সংস, এবং আমি কি করলাম, আমার যে আনন্দের গানটা এটা লিখলাম। এভরি চাইল্ড মে জয় টু হিয়ার, যেন সমস্ত বাচ্চারা সেটা শুনে মজা পেতে পারে। এখানে বাচ্চা বলতে আসলে পৃথিবীর যত খ্রিস্টীয় বিশ্বাসী যারা রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। তো 4টা লাইন দ্বারা আমরা কি বুঝলাম, অ্যান্ড আই মেড এ রুরাল পেন, এবং আমি একটা কলম বানালাম সে নলখাগড়া দিয়ে। অ্যান্ড আই স্ট্রেইনড দ্য ওয়াটার ক্লিয়ার, পরিষ্কার পানি দিয়ে কী করলাম, সেখানে রং টং মাখালাম আর কি। অ্যান্ড আই রোট মাই হ্যাপি সংস, এবং আমি কি করলাম, আমি আমার যে সুখের গানটা সেখানে লিখে ফেললাম। এভরি চাইল্ড মে জয় টু হিয়ার, যেন সমস্ত বাচ্চারা বা পৃথিবীর সমস্ত মানুষজন সেটা শুনে মজা পেতে পারে। এখন আমরা চলে আসছি সিম্বলিজমে।
আমাদের কবিতার টেক্সট শেষ। এখন আমাদের জানতে হবে কিছু সিম্বল যেখানে এগুলো ইউজ করা হয়েছে। এখানে রয়েছে চাইল্ড বলতে মূলত বোঝানো হয়েছে অ্যাঞ্জেলস অফ গড, খোদার যে ফেরেশতা রয়েছে, অ্যাঞ্জেলরা রয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে। দ্য ল্যাম্ব বলতে বোঝানো হয়েছে গডকে, কারণ খ্রিশ্চানে ট্রিনিটি বলে একটা ব্যাপার আছে। ট্রিনিটিতে গড, ল্যাম্ব এবং একজন স্পিরিট, হলি স্পিরিট থাকে, তাকে বোঝানো হয়। তো এখানে এরপরে বলা হয়েছে ভ্যালিস ওয়াইল্ড, এটাকে বলা হচ্ছে রাস্ট্রিক অর রুরাল লাইফ, গ্রাম্য জীবনযাপনকে বোঝানো হয়েছে ভ্যালিস ওয়াইল্ড বলতে। স্ট্রেইন দ্য ওয়াটার ক্লিয়ার বলতে বোঝানো হয়েছে ব্লাড অফ জিসাস ক্রাইস্ট, জিসাস ক্রাইস্টের যে রক্ত আছে সেটাকে বোঝানো হয়েছে। এটা সিম্বলিজম হিসেবে ব্যবহৃত হয়েছে। থিমস খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের 1 নম্বর থিমসটা হচ্ছে ইন্সপিরেশন ফর রাইটিং পোয়েট্রি। এখানে কবি এই কবিতার মাধ্যমে তিনি কবিতা লেখার যে একটা অনুপ্রেরণা সেটা খোঁজার চেষ্টা করেছেন। ডিসক্রাইব পোয়েটস আউটলুক অন লাইফ অ্যান্ড রিলিজিয়াস বিলিফ, জীবন এবং ধর্মীয় বিশ্বাসের উপরে কবির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা তিনি এখানে দেখাতে চেয়েছেন। এক কথায় আসলে ব্লেক চেয়েছেন তিনি যাদের খ্রিশ্চান যে বিলিফটা আছে সেটা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, এবং তার এই কবিতাগুলো আসলে খুবই ছোট ছোট, কিন্তু এর মিনিংগুলো অনেক বেশি বড়। প্রত্যেকটা লাইনের ভেতরে অনেক হিডেন মিনিং তিনি লুকিয়ে রাখতে পারেন। তো আশা করি এই কবিতাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ।